এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলবো, যেটা নিয়ে অনেকের কনফিউশন আছে, সেটা হচ্ছে নেবুলাইজার দিলে কি কি সমস্যা হয়। ঠিক আছে, প্রথম হচ্ছে যে একটা নেবুলাইজার হচ্ছে একটা এক্সপেন্সিভ, এটা 3500 বা 3000 বা 2000 টাকা হইলে সেটার মান কেমন জানি না পাওয়া যায়। এটা ইলেকট্রিসিটির প্রয়োজনীয়তা আছে, ঠিক আছে, কিন্তু এটাতে ইলেকট্রিসিটি লাগে না। এটাতে ওটা এটা কি করলাম, ওটা রেখে দাও, বাইরে রাখো, ভিতরে ঢুকা না, তাহলে ইলেকট্রিসিটি এটাতে লাগে না। ঠিক আছে, তো এটাতে কোনো ইলেকট্রিসিটি লাগে না। আর এটাকে আমি যদি 5টা চাপ দেই 1 মিনিট পর পর, তাহলে আমি একটা চাপে আমার 30 সেকেন্ডও আমার খরচ হচ্ছে না। তাহলে আমরা যদি বাচ্চাদেরকে দেওয়ার কথা থাকে, বাচ্চাদেরকে একটা নেবুলাইজ করতে হলে তাকে পুরো 10 মিনিট ধরে নেবুলাইজ করতে হয়, কিন্তু এটা দিয়ে আমি কয়েক সেকেন্ডে সেটা দিয়ে দিতে পারতেছি। এখানে 4টা চাপ যদি আমি দেই একবার নেবুলাইজ করার সমান, মানে 400 মাইক্রোগ্রাম যদি আমি নেই, 400 থেকে 500 মাইক্রোগ্রাম যদি আমি নেই স্পেসার দিয়ে, তাহলে সেটা একটা নেবুলাইজারের চেয়ে বেটার কাজ করে। ঠিক আছে, আর তোমরা জানো যে ড্রাগ ডিপোজিশন এই স্পেসার দিয়ে সবচেয়ে ভালো হয়, কারণ এই স্পেসারটা হচ্ছে নন ইলেকট্রোস্ট্যাটিক। কোটিং, হ্যাঁ, ভালভ হোল্ডিং, তারপর এখানে ভালভ আছে, এটা আছে ভালভ হোল্ডিং, এটা একটা চেম্বার। ঠিক আছে, সো এটা কি করে জিরো স্টার্ট করা, তাহলে এখানে 40% আমার অ্যাবজর্পশন হয়। হ্যাঁ, আমি টানলে 40% অ্যাবজর্পশন হয়, বাট শুধু এমডিআই টানলে আমার কত পার্সেন্ট হয়, 9 to 10%। ঠিক আছে, আর নেবুলাইজারে কত হয়, হ্যাঁ 12%। নেবুলাইজার হচ্ছে 12%। ঠিক আছে, তাহলে আমার কম্পারিজনে এইখানে আমার ড্রাগ ডেলিভারি অনেক বেটার হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা আমার জন্য ভালো। তাহলে প্রথম হলো যে দামে সস্তা, তারপর হচ্ছে যে অল্প ওষুধ লাগে, তারপর হচ্ছে যে ওষুধ অপচয় হয় না, কারণ ওখানে তোমার ওষুধ লাগে 5 মিলিগ্রাম, মানে 5000 মাইক্রোগ্রাম যদি বড়দের হয়, আর বাচ্চাদের হলে 2.5 মিলিগ্রাম, মানে 2500 মাইক্রোগ্রাম, আর এখানে লাগছে মাত্র 400 মাইক্রোগ্রাম। তাহলে এখানে আমি অল্প ওষুধে আমার ভালো কাজ করছে। তারপরে ওখানে যদি ইপ্রাটোপিয়াম দিই তাহলে চোখের ভিতরে যায়, সেখানে ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমাটাকে খারাপ করে ফেলে বৃদ্ধদের ক্ষেত্রে বা সিওপিডি রোগীদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে। বাচ্চাদেরও যদি বেশি ইপ্রাটোপিয়াম যায় তাও দেখবা যে ওই যে নন রিঅ্যাক্টিং উইথ লাইট, আমি দেখাইছিলাম যে পিউপিল ডাইলেটেড একটা স্লাইড দেখাইছিলাম, বা আমার ভিডিওগুলো দেখবা আজকে প্লিজ, আমার ইউটিউবের ভিডিওগুলো তোমাদের জন্য যেগুলো, সেগুলো দেখো, ওই যে এই অ্যাজমা নিয়ে যেগুলো আলোচনা, এবং অনেক ক্লাসের ভিডিও দেওয়া আছে, অনেক পুরো 1 ঘন্টার লেকচার দিয়ে দিছি। হ্যাঁ, ওগুলা ভালো করে দেখবা, নোট করবা, কাজে লাগবে। ঠিক আছে, এরপর আসো নেবুলাইজ করলে সবচেয়ে যে প্রবলেমটা হয় এটা হলো ওভার রিলায়েন্স। কারণ কি, সিমটম রিলিভ করে, খুব খারাপ মানে জিনিস। দেখো সিমটোমেটিক মানে প্যাথোফিজিওলজি কিন্তু এটার কোনো ইয়া নাই, সে কিন্তু ইনফ্লামেশন ভালো করে না, সিমটম রিলিভ করে। তাহলে ইনফ্লামেশন ভালো করতে হলে আমার স্টেরয়েড লাগবে, তাহলে আমি নেবুলাইজ করতেছি সালবিটামল দিয়ে, এবং বাজারে খুব মজার ব্যাপার হলো কি, স্টেরয়েডের ইনহেলার নিয়ে আসছে, কি নেবুলাইজার, আরে ইনহেলার তো আছে, কি কথা বোঝে না, হা করে ধরে ফেলবো আমারে। তাহলে স্টেরয়েড কি নেবুলাইজার নিয়ে আসছে, যে কটি হোক, মানে আমার কথা হলো, তাহলে তুমি হলো এমার্জেন্সিতে তুমি জানো যে ইনহেল কর্টিকোস্টেরয়েড দিয়ে কোনো লাভ নেই, তা ওই নেবুলাইজার কিসের মধ্যে দেবা, কথা বোঝা গেছে? কারণ নেবুলাইজারটা তো এমার্জেন্সি ইউজ, রুটিন ইউজে জীবনও নেবুলাইজার না। শুধুমাত্র কিছু সিওপিডি রোগী যাদেরকে ট্রায়াল দেওয়ার পরে ডাক্তার ডিসিশন নিতে পারে, যে এটাই গাইডলাইনের কথা বলতেছি, আমার মন গড়া কথা না। জিনা খোঁজো 2019, বা তোমার যেটা ভালো লাগে গাইডলাইন দেখো, কোথাও নেবুলাইজার রিকমেন্ড করে কিনা এমার্জেন্সি ছাড়া। ঠিক আছে, তাহলে এমার্জেন্সি তো অপশন আছে এটা, তারপরে গিয়ে না হলে নেবুলাইজ দরকার হবে, অক্সিজেন ড্রাইভেন, তাও অ্যাজমার ক্ষেত্রে অক্সিজেন ড্রাইভেন, তখন গিয়ে আমি নেবুলাইজার খুঁজবো। এরপর প্রশ্ন আসবে যে অক্সিজেন ড্রাইভেন কাদেরকে দিতে হবে, কাদেরকে দিব না, কখন শুরু করব। তারপর লিখবা, এরপরে প্রশ্ন আসবে যে তোমার ওই যে লাইফ থ্রেটেনিং এর ফিচারগুলো কি কি বলো। ঠিক আছে, তারপর লাইফ থ্রেটেনিং এর ম্যানেজমেন্ট, ইনিশিয়াল ম্যানেজমেন্ট কি হবে, লাইফ থ্রেটেনিং এ তোমার পুরো ওই ম্যানেজমেন্টটা বলতে হবে। এইগুলা মানে এরপরে কোশ্চেন গুলো আসবে, তো ওই যে ইমার্জেন্সি শিট থেকে দেখে নেব। তাহলে এখন আসো নেবুলাইজে ওভার রিলায়েন্সটা কি, যে ধরো যেই তার সমস্যা হয়েছে নেবুলাইজ খুঁজতেছে, অথবা গ্রামে গিয়ে নেবুলাইজ করতেছে, অথবা সে রাত 2টো বাজে নেবুলাইজ খুঁজে বেড়াচ্ছে। ঠিক আছে, এখন বারবার নেবুলাইজ করে যখন তোমার কাছে আসবে, সিমটম রিলিভ হয়েছে কিন্তু প্যাথোলজি কিন্তু ভালো হয় না, ইনফ্লামেশন কিন্তু কমে নাই, তার মানে রোগীর রোগ বাড়তেছে কিন্তু সে মনে করতেছে সে ভালো আছে, সিমটম মাস্ক হচ্ছে।
এখন তোমার কাছে এই জন্য আসতেছে না, ডাক্তারের কাছে তো তখনই যাব মরার আগে, তারপর যখন মরবে তখন ডাক্তারকেও মারবে। হ্যাঁ, তো এখন এই যে সিমটম মাস্ক হওয়ার কারণে সে কি করতেছে, বুঝতেছে না, নিজের অবস্থাটা বুঝতেছে না। এই জন্যে আমরা যে রুগীরা আমাদের কাছে আসে না, কারণ সে বারবার সে যখন এই ইনহেলার নেয়, নেবুলাইজার নেয়, নেওয়ার পরে সে তখন মনে হয়, তার কাছে মনে হয় যে সে অ্যাপারেন্টলি ভালো আছে। এটাকে ওভার রিলায়েন্সের কারণে সিমটম মাস্কিং হয়, সেটাই সে খুঁজে বেড়ায়, কিন্তু সেটা আসলে রোগ ভালো করে না। ক্লিয়ার? এটা সেটা রোগ ভালো করে না। তখন এবার প্রশ্ন করব যে তাইলে আমাদের করণীয় কি, আমরা কিভাবে বুঝবো ওই সময়টায়? তোমার কাছে যদি একটা রোগী বারবার নেবুলাইজ করে আসে, রোগীটা ভালো আছে নাকি খারাপ আছে, তুমি কিভাবে বুঝবা? ফু দিতে হবে। যখন কিছু মাথায় আসবে না তখন বলবা ফু দিতে হবে, কারণ মনে হবে যে ফু এমন ফু যেটা কোনো না কোনো সময় হয়তো কাজে লাগবে। হ্যাঁ, কারণ দেখো কিছু না হলে মানুষ পানি ঘোড়া দেয়, ফু দিয়ে নিয়ে আসে। হ্যাঁ, তো তুমি তখন বলবো যে হ্যাঁ পিক ফ্লোটা তোমরা একটু রাখো না, এটা এখানে ফালা ঢুকে রাখো না, বাইরে রাখো। তাহলে তখন আমি কি করবো, পিক ফ্লো দিয়ে একটা ফু দাও। তো ফু দিলে পরে কি হবে, আমি বুঝবো যে তার লাংসের কন্ডিশনটা কি, তার ফুসফুসের বর্তমান অবস্থাটা কি, তার ফাংশনটা কি, সে কতটুকু ফু দিতে পারতেছে। সে যদি তার প্রেডিক্টেড থেকে ধরো 33% নিচে ফু দেয়, হ্যাঁ, তাহলে সে হচ্ছে লাইফ থ্রেটেনিং, আমরা তো জানি। ঠিক আছে, সে যদি 33 টু কত 50% হয়, তাহলে হচ্ছে অ্যাকিউট সিভিয়ার আসবে। তখন আমাকে আর ওই সিমটম দিয়ে আর তখন আমি বুঝতে পারবো না, কারণ সিমটমের 12টা বাজায় দেওয়া হয়েছে। তখন আমাকে অবজেক্টিভ টেস্ট দিয়ে আমাকে তার থ্রেটিং বুঝতে হবে। এই কারণেই অবজেক্টিভ টেস্টটা এমার্জেন্সিতে এত বেশি গুরুত্বপূর্ণ, এবং যেটা কিনা আমরা নর্মালি প্র্যাকটিস করি না। কোন ডাক্তার এটা দিয়ে প্র্যাকটিস করে? হ্যাঁ, সেটাই। তো এখন এইটা আমাদেরকে করতে হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই, এটা ক্লোজ করো।